হাসিনা যদি এই গুতাগুতি বন্ধ না করে, ষড়যন্ত্র বন্ধ না করে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে অচিরেই টঙ্গিপাড়ার সেই যে তারা যেখানে হাজার কোটি টাকা খরচা করে মাজার বানিয়েছে, এই মাজারও ধূলিসাৎ করা হবে। এটা সিওর থাকেন আপনি। বাংলাদেশের জনগণ এটা করবে এবং গোপালগঞ্জকে মুক্ত করবে। গোপালগঞ্জ তো এখন বাংলাদেশের অধীনে না, এটা ভারতের অধীনে। কারণ সেখানে সেনাবাহিনীকে হত্যা করা হয়। তারপরেও কোনো অ্যাকশন হয় না। তাই আমি সবাইকে অনুরোধ করব, ভাই প্লিজ আমাদের এই বিপ্লবটাকে ব্যর্থ হতে দিয়েন না। যদি বিএনপি বা জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার ক্যালকুলেশন করে আওয়ামী লীগকে সুযোগ দেয়, আমি বলে যাচ্ছি মনির ভাই, আপনি লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, তাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও খারাপ হবে। এই আওয়ামী লীগ যদি আর কোনোভাবে ফিরে আসতে পারে, সেটা বিরোধী দলে হোক আর নরমাল রাজনীতি করার অধিকারে হোক, তাহলে কিন্তু এরা আর কাউকে আসলে আমাদের প্রাণ। ওনারা যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেশের বিভিন্ন সমস্যাকে যেভাবে বিশ্লেষণ করেন বা বলেন, এগুলো কিন্তু আসলে আমাদের জন্য একটা খুবই চিন্তার খোরাক দেয় এবং আমাদেরকে ভাবতে শেখায় এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর এক ভাই বললেন যে এই যদি নির্বাচন হয়, তাহলে ইদানিং যে নির্বাচনটা হবে সামনে, তাহলে যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে তো বিএনপি আর আমাদের জামাত ইসলামী তারাই তো তাহলে না, কথাটা এভাবে দেখবেন না। ক যদি বিপ্লবের পরে ফ্যাসিস্ট দল পালিয়ে গেছে, তারা যদি নিষিদ্ধ হয় বা তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না দেওয়া হয়, তাহলে কি হবে? কিছুই হবে না। বিশ্বের বিভিন্ন দেশে এটা হয়েছে। ইদানিং আপনারা দেখছেন না আপনার সিরিয়াতে কি হলো? ওই চিন্তা করে কি রাজনীতি করা যায়? একটা ফ্যাসিস্ট দলকে আপনি বিরোধী দল থাকবে না বা আমরা ক্ষমতায় যেয়ে কি করব এইজন্য আপনি ফ্যাসিস্ট দলকে রাখবেন। এটা কোনদিন হয়? আপনি তাকে দেশকে পরিষ্কার করতে হবে। আপনি জঞ্জাল রেখে ক্যান্সারের জীবাণু রেখে তো আপনি দেশকে ঠান্ডার দিকে নিতে পারবেন না। তাহলে সব মানুষের মধ্যে ক্যান্সার ছড়িয়ে যাবে। যদি জামাত ইসলামী আর বিএনপি ঐক্য করেও যদি করে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পায়, তারপরেও দেখবেন যে এখানে টুটকা-ফাটকা ২০-২৫ জন একটা বিরোধী দল হবে। অটোমেটিক হবে। কিছু স্বতন্ত্র আসবে, কিছু ওই যে এদিক সেদিকে আছে আপনার জোনায়েদ সাকি-টাকি তারাও তো কিছুটা জনসমর্থন পাবে। কারণ তাদেরও একটা নাম হইছে। তো এইটা চিন্তা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কোনো মানে হয় না। আর যদি বিএনপি বা জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার ক্যালকুলেশন করে আওয়ামী লীগকে সুযোগ দেয়, আমি বলে যাচ্ছি মনির ভাই, আপনি লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, তাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও খারাপ হবে। এই আওয়ামী লীগ যদি আর কোনোভাবে ফিরে আসতে পারে, সেটা বিরোধী দলে হোক আর নরমাল রাজনীতি করার অধিকারে হোক, তাহলে কিন্তু এরা আর কাউকে রাখবে না। এতদিন যে ওই রুমিন ফারহানাদেরকে রেখেছিল, তারা বলেছে আমরা নিরাপদে ছিলাম, এদেরকেও আর রাখবে না। এরা 100% একেবারে ওই যে কমিউনিস্টের মতো একচ্ছত্রভাবে পূর্ণ বাকশাল দিয়ে দেশ চালাবে। তো সেটা যদি আপনারা চান, আপনারা যদি শিক্ষা না হয়ে থাকে, ১৬ বছর ১৭ বছরের শিক্ষা না হয়ে থাকে, তাহলে আর আমার কিছু বলার নেই। কারণ আমার মতো ক্ষুদ্র কণ্ঠের, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী লোকের কথা এত বড়, বড় লোকে শুনবে না। আমরা ভুলে যাচ্ছি কেন বারবার? তাদের কাছে বিপুল অস্ত্র এবং টাকা আছে। মানি ইস নো প্রবলেম ফর দেম। দেশের লক্ষ, লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, চুরি করেছে। তাহলে সেটার বিরুদ্ধে আমরা কিভাবে তাহলে লড়াই করব? দেশপ্রেম দিয়ে। দেশপ্রেম দিয়ে লড়াই করব। হয়নি আপনি দেখেননি ৫ই আগস্টের পরে? টাকা দিয়েও তো কেনা যায়নি। যেই কারণে এই যে আজকে এক দর্শক বললেন যে বিএনপির লোকজনরা, আওয়ামী লীগের লোকরা বিএনপিতে ঢুকছে। হ্যাঁ, ঢোকার প্রবণতা হবে। সে কারণেই তো গত ৩-৪ মাস আগে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে লন্ডন থেকে। দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। বিএনপিতে কোন নতুন লোক অন্য দল থেকে জয়েন করা যাবে না। এই অর্ডারটা কি এখনো আছে বলবৎ? নাকি এটাকে ইগনোর করা হয়েছে? জানি না। কেন জয়েন করাচ্ছে? কে জয়েন করাচ্ছে? যারা জয়েন করাচ্ছে তারা প্রত্যেকে দায়ী এটার জন্য। যেখানে আপনারা দেখেছেন চট্টগ্রামে এস আলমের গাড়ি নিয়ে কি হয়েছে। বিএনপির কয়েকজন নেতা সেই গাড়িগুলি নাকি অনেক দামি গাড়িগুলি। অনেক দামি গাড়ি এগুলিকে নাকি লুকিয়ে রাখার সাহায্য করেছে। তারপরে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব এস আলমের একটা গাড়ি করে কক্সবাজার গেছেন। পরে উনি দুঃখ প্রকাশ করেছেন উনি জানতেন না। যদিও এটা তার কাছে দুঃখ প্রকাশটা আমরা এটাকে ঠিকভাবে জনগণ নেয়নি। তার মতো একটা এই লেভেলের একটা নেতা উচিত ছিল খোঁজ নেওয়া। তো এই জিনিসগুলো টাকা, দুর্নীতি, টাকার লোভ, অভাব এগুলি থাকবে। সবসময় আছে। যার যার কিছু নাই তার অভাব আছে, যার অনেক কিছু আছে তারও অভাব আছে। তো এইটাকে থেকে আমাদেরকে সতর্কভাবে আমাদেরকে আগাতে হবে। কারণ কোনভাবেই এই বিপ্লবটাকে ব্যর্থ হতে যাওয়া যাবে না।
প্রফেসর ইউনূসের সরকারটাকে আমাদের সহযোগিতা করতে হবে। অবশ্যই তাদের ভুলভ্রান্তি ধরিয়ে দিতে হবে। কিন্তু তাদের হাত ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে এখন আমি দেখছি ভাই দেখেন প্রত্যেকটা লোক বিএনপির এগেইনস্ট এ চলে গেছে এখন। বিএনপি নিজে ছাড়া যাদেরকে দেখছি সবাই দেখেছে বিএনপির ব্যাপারে তারা বৈষম্য বিরোধী, বিএনপির সাথে প্রবলেম। আওয়ামী লীগ তো প্রবলেম আছেই বিএনপির সাথে। অবশ্য আওয়ামী লীগ এখন আপন হয়ে গেছে। জামাত ইসলামী বিএনপির প্রতিপক্ষ। আপনার ছোট যে দলগুলো ছিল এগুলো বিএনপির প্রতিপক্ষ। সেনাবাহিনী নাকি বিএনপির প্রতিপক্ষ। সবাই বিএনপির প্রতিপক্ষ। তো এত প্রতিপক্ষ নিয়ে বিএনপি কিভাবে বাংলাদেশের জনগণ ভোটে ক্ষমতায় আসবে? আমার তো কিছু লোকজন লাগবে। আমার সেনাবাহিনীকে আমার আস্থায় আনতে হবে। আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আস্থায় রাখা উচিত। আমি মনে করি। কেন বললেন? উনি কে জানি বললেন ছাত্রদল ওখানে যায়নি। কেন এই কথা বলতে চান বাড়তি কথা? সেখানে তো সব ধরনের লোক গেছে ভাই। আমি তো দেখলাম যে কেন যায়নি এই কথাটা বলার উদ্দেশ্য আছে। কারণ ভারতের মিডিয়া গতকাল দেখলাম প্রায় ৪-৫ টা মিডিয়া সবগুলোতে এটাকে আইসিস এর কাজ, হিজবুত তাহরীর কাজ, ইসলামিক জঙ্গির কাজ বলছে। কোনটা? ৩২ নম্বর ভাঙাটা। আপনারা এটার প্রতিবাদ করেন। এটা আমাদের জনগণের ছাত্র জনতা, ধর্ম, বর্ণ, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, ইমানদার, কম ইমানদার সবাই নির্বিশেষে সবাই এখানে গেছে। সবাই ৩২ নম্বরের ইট ভেঙে তাকে ধূলিসাৎ করার চেষ্টা করেছে। কারণ এই ফ্যাসিস্টের এই চিহ্নটাকে আমরা চাই না। এবং শেখ হাসিনা যদি এই গুতাগুতি বন্ধ না করে, ষড়যন্ত্র বন্ধ না করে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে অচিরেই টঙ্গিপাড়ার সেই যে তারা যেখানে হাজার কোটি টাকা খরচা করে মাজার বানিয়েছে, এই মাজারও ধূলিসাৎ করা হবে। এটা সিওর থাকেন আপনি। বাংলাদেশের জনগণ এটা করবে এবং গোপালগঞ্জকে মুক্ত করবে। গোপালগঞ্জ তো এখন বাংলাদেশের অধীনে না, এটা ভারতের অধীনে। কারণ সেখানে সেনাবাহিনীকে হত্যা করা হয়। তারপরে কোনো অ্যাকশন হয় না। তাই আমি সবাইকে অনুরোধ করব, ভাই প্লিজ আমাদের এই বিপ্লবটাকে ব্যর্থ হতে দিয়েন না। বিএনপির তো অভ্যাস হয়ে গেছে ১৫ বছর ক্ষমতার বাইরে থেকে ১৬ বছর এরা আর ক্ষমতায় যেতে চায় না। আমি কালকে বলছিলাম আমার ওয়াইফকে যে একজনকে যদি একটা সুস্থ লোককে যদি ১০ বছর পর্যন্ত হুইল চেয়ারে বসিয়ে রাখা হয়, জোর করে বেঁধে রাখা হয় হুইল চেয়ারে যে তুমি হুইল চেয়ারেই থাকতে হবে। ও কিন্তু সুস্থ। ১০ বছর পরে যখন হুইল চেয়ারের রশি খুলে দেওয়া হবে তখন কিন্তু সে আর হাঁটতে পারবে না। কারণ তার শরীরের যে হাঁটার জন্য যে স্পৃহা, যে কর্মতৎপরতা সেটা চলে যাবে। সে তখন বিশ্বাস করবে যে আমি হাঁটতে পারি না, আমি পঙ্গু। তো আমাদের কি সেই অবস্থা হয়েছে এখন? ১৫ বছর আমরা পারিনি। এখন আমরা ক্ষমতার দ্বারপ্রান্তে। এখন আমরা এমন একটা ভাব করছি আওয়ামী লীগকে ছাড়া দেওয়া চলবে না। কেন আমরা ভাব করছি এটা? আওয়ামী লীগ কি একবার আমাদেরকে করেছিল? আওয়ামী লীগ কি কোন সুযোগ দিয়েছিল আমাদেরকে? দেয়নি। ফ্যাসিস্ট কাউকে সুযোগ দেয় না। তাই ফ্যাসিস্টকে যারা সুযোগ দেবে, ফ্যাসিস্ট তাদের খেয়ে ফেলবে। এইটা হলো সরল সহজ কথা। তাই আমি এই ব্যাপারে সবার সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। কেন গয়েশ্বরচন্দ্র ২ দিনের মধ্যে ওইদিন বিকালবেলা উনি আরেক জায়গাতে স্থায়ী কমিটির মিটিং এর পরে একটা অনুষ্ঠানে উনি ডাইরেক্ট বললেন যে, "এটাতে সরকার বাধা দিল না কেন? পুলিশের কার্যকলাপ পুলিশকে কেন অ্যাকশনে গেল না?" উনাদের দুঃখ লাগছে। তার মানে তো জনগণ দেখছে যে ৩২ নম্বর ভাঙাতে বিএনপি সংক্ষুব্ধ হয়েছে, মনে কষ্ট পেয়েছে। কোন বিএনপি? কে এই বিএনপি? বিএনপি কি একটা মানুষ? নাকি লক্ষ কোটি মানুষের সমষ্টি? আমি তো মনে করি না বিএনপির সাধারণ সমর্থক যারা আছে, লক্ষ কর্মী সমর্থক, তৃণমূল তারা সবাই খুশি হয়েছে।